বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এই অফিসটি থেকে প্রতি বছর সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ডের সেবা নিয়ে থাকেন বিপুল সংখ্যক মানুষ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 20 নভেম্বরের পর এই অফিস থেকে সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড বিক্রয় বন্ধ ছাড়াও ছেঁড়া ফাটা নোট বিনিময় ও এই চালানো সহ সংশ্লিষ্ট সেবাগুলো বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট এই সব সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এসব সেবা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরিতে ১,৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,০৬,৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দামের স্বর্ণ বিক্রি হচ্ছে। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৯৭,৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১,৬৯,২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪০,৭৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি করতে প্রচার প্রচারণায় সরকার ২৫ কোটি টাকা ব্যয় করবে। জনগণকে সচেতন করতে দেশব্যাপী টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি সহ বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করবে সরকার। মঙ্গলবার সচিবালয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে এই কাজ দেয়া হবে। অর্থ উপদেষ্টা জানান, সংসদ নির্বাচনের আগেই বডি ক্যামেরা আনা হবে। যারা ওটা স্পেশালাইজ ওদেরকে দেয় ১,০০০ কোটি টাকার মতো আমরা ইস্যু করেছি। ওরা বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা এসে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে ঢাকার নিকুঞ্জে আইইওপিও নীতিমালা নিয়ে আলোচনা চলছে। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন, কথা বলবো তার সঙ্গে। ইমন, বক্তারা আইপিওর নীতিমালার কোন বিষয়গুলোর উপর বেশি আলোকপাত করছেন, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ ইয়াসমিন, সুমনা, আসলে আপনার এখানে আইপিও নীতিমালার যে ড্রাফট নিয়ে আসলে আলোচনা হচ্ছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মাল্টিপারপাস হলে আলোচনা হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইপিও নীতিমালার একটি ড্রাফট তৈরি করেছে এবং সেই ড্রাফট নিয়ে আপনার যে সংশ্লিষ্ট যারা আছেন, সংশ্লিষ্ট পক্ষ, তাদেরকে নিয়ে আসলে এই আলোচনার আয়োজন করেছে। এখানে বিশেষ করে কতগুলো বিষয় উঠে এসছে যে আপনি জানেন যে শেয়ার বাজারে আসলে কিন্তু আপনার অনেক দিন ধরে কিন্তু কোনো আইপিও আসছে না এবং আইপিও না আসার কারণে কি হচ্ছে, আসলে আপনার নতুন নতুন ইনভেস্টেবল আপনার শেয়ার নাই যেখানে আপনার বিনিয়োগকারীরা শেয়ার করতে বিনিয়োগ করতে পারেন। তো এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা চলছে এবং আলোচনার আসলে মূল বিষয়বস্তু বা আপনার যে আইপিও নীতিমালার যে সমস্যাগুলো সেগুলো নিয়ে এখানে আলোচনা উঠে এসছে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জনাব মিনহাজ জিয়া, চেয়ারম্যান নর্থ ইস্টার্ন ইনভেস্টমেন্ট লিমিটেড। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো আজকের এই সম্পর্কে, এই আলোচনা সম্পর্কে। জনাব মিনহাজ জিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে আইপিও নীতিমালা যেটি আপনার আলোচনা হচ্ছে, যে আমাদের এখানে কি সমস্যা রয়েছে এই নীতিমালার ক্ষেত্রে বা এখানে কি কি সংস্কার করা দরকার? ধন্যবাদ আপনাকে এবং সবাইকে, দর্শক শ্রোতাদেরকে। আসলে এটা আইপিও যে নীতিমালার করার প্রয়োজন হচ্ছে এটাই প্রমাণ করে আসলে আমাদের যে ক্যাপিটাল মার্কেট আমরা বলি, যেটাকে পুঁজিবাজারের প্রধান কাজ হচ্ছে, প্রধানতম কাজ হচ্ছে আসলে যারা বিজনেস ওয়ার্ল্ডে যারা বিভিন্ন কর্পোরেট হাউস, তারা যেন তাদের ক্যাপিটাল রেইজ করতে পারে, অর্থাৎ তারা শেয়ার মার্কেটে আসতে পারে।
কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে দুঃখজনকভাবে ডিসপাইট বিং এ ফেয়ারলি লার্জ ইকোনমি, অন্যান্য কম্পারেবল ইকোনমির থেকেও যে আমরা যেটাকে বলি ক্যাপিটালাইজেশন জিডিপি রেশিও, এটা অত্যন্ত পুয়ার। মানে ভারতের মতো দেশে এটা 100 বা তার উপরে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে এটা কমতে কমতে এখন 12-তে, অর্থাৎ ক্যাপিটালাইজেশন জিডিপি। এটাই প্রমাণ করে আসলে বাংলাদেশে একটা বিরাট লার্জ সেকশন অফ দ্য কর্পোরেট হাউসেস তারা বিভিন্ন কারণে আইপিও অর্থাৎ তারা ক্যাপিটাল মার্কেট থেকে ক্যাপিটাল রেইজ করার ব্যাপারে উৎসাহিত বোধ করছে না, বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। এখন এগুলো বাধাগুলো অনেক, মানে যদি যেটা আগে বলে দেওয়া তাতে করে তারা কোম্পানিগুলো তারা শেয়ার এটা ব্যাটার এরিয়া মানে কাজ করতে হবে। যদিও এটা নিয়ে একটু ডিবেট করছে আসলে ইমন, ধন্যবাদ আপনাকে। দখল, দূষণ আর পলি মাটি জমে ভরাট হয়ে গেছে পটুয়াখালীর অনেক ঐতিহ্যবাহী খাল। ফলে মিঠা পানির অভাবে শুষ্ক মৌসুমে অনাবাদি থাকছে শত শত একর জমি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খাল। 2 যুগ আগেও এ জলাশয় দিয়ে চলাচল করত পণ্যবাহী ট্রলার। এ খালের পানি ব্যবহার করে শুষ্ক মৌসুমে ধান ও সবজি আবাদ করত অন্তত 5 গ্রামের মানুষ। কিন্তু দখল, দূষণ ও পলি জমে খালটির প্রায় 2 কিলোমিটার ভরাট হয়ে গেছে। খাল শুকিয়ে যাওয়ানে পানির সমস্যা, 3টে ফসল ফলাইতে পারি, সেখানে আমরা 1 ফসল ফলাই। যদি খনন না করে, যদি আমরা এই মাটি যদি অপসারণ করে দিতে পারি, যদি কেউ নিয়ে যায়, তাও যদি আমাদেরকে অনুমতি দিতে সরকারিভাবে, তো আমরা এই খাল খনন করে আজকে পানি মজুতের একটা জায়গা হইছে। শুধু পাখিমারা খাল নয়, স্বাভাবিক পানি প্রবাহ না থাকায় জেলার অনেক খাল পড়েছে অস্তিত্ব সংকটে। মিষ্টি পানির অভাবে অনাবাদি থাকছে হাজার হাজার একর 3 ফসলি জমি। আর বর্ষা মৌসুমে খাল দিয়ে পানি নামতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। বর্ষা মৌসুমে অনেক পানি জলাবদ্ধতায় থাকে, আর এই খরার মৌসুমে আমরা পানি না থাকার কারণে আমাদের এই এলাকায় অনেক আবাদি জমি অনাবাদি থাকে। এই খালটা সলিদের খাল, এই খালটার ভিতরে পানি ছাড়া হতো। এই খালটার পানি না যাওয়ার আমরা কৃষি কাজ করতে পারতেছি না এবং বড় যেতে পারতেছি না। খালগুলো যদি সরকারিভাবে খনন হতো তাহলে আমাদের এলাকার কৃষকরা কৃষিকাজে লাভবান হতো। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার 16টি খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ভরাট হওয়া সব খাল পর্যায়ক্রমে খনন করা হবে। মৎস্যের প্রজননের জন্য বা যেগুলো আমাদের কৃষিকাজের বা সেচ কাজের জন্য প্রয়োজন, বা আমাদের নেভিগেশন পারপাস হতে পারে, বা অনেক সময় ড্রেনেজ পারপাসে হতে পারে, যে খাল খনন করাগুলো বেশি জরুরি, সেগুলো আমরা খনন করার উদ্যোগ নিয়ে থাকি। খালগুলো দ্রুত খনন করে আগের অবস্থানে ফিরিয়ে আনার দাবি পটুয়াখালীর বাসিন্দাদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।